সরানো হলো সাখাওয়াতকে, নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বাংলাদেশে বিক্ষোভ দমনে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী, বলছে জাতিসংঘ। জানাবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করা সম্ভব। ইতিহাস বড় নির্মম, ক্ষমতা চিরস্থায়ী নয়, শেখ হাসিনাকে ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরানো হলো সাখাওয়াতকে, নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া হলো ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনকে। জাহাঙ্গীর আলম চৌধুরীকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে। পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। গত 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আরও 13 উপদেষ্টার সঙ্গে শপথ নেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আর আজ লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী শপথ নেন। তিনি ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া নতুন 2 উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করেছে সরকার। নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশে বিক্ষোভ দমনে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী, বলছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। এমন ইঙ্গিত পেয়েছে জাতিসংঘ। তিনি উল্লেখ করেন, আরও নিরপেক্ষ তদন্ত পরিচালনার সাপেক্ষে বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যেতে পারে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যথেচ্ছা গ্রেপ্তার ও আটক, গুম, নির্যাতন ও দুর্ব্যবহার, মত প্রকাশের স্বাধীনতায় বড় আকারে বাধা দেওয়া ও শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়ার মতো আরও কিছু অভিযোগ রয়েছে, যেগুলো নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন যোগ করেন তিনি দাবি করেন, যারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, বিশেষত যারা অপ্রয়োজনীয় ও বাড়তি বল প্রয়োগ করেছেন বা করার নির্দেশ দিয়েছেন, তাদের সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং ভুক্তভোগীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হন। এই ঘটনাকে ঘিরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে এসব কথা জানিয়েছেন তুর্ক। 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশের শাসনভার গ্রহণ করে। 14ই আগস্ট হাই কমিশনার তুর্ক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ফোন করে জানান, তিনি আগামী সপ্তাহে ঢাকা সফর করবেন এবং কিভাবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা করবেন। সফরকারী দলটি সাম্প্রতিক সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত পরিচালনার বিষয়টি নিয়েও আলোচনা করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করা সম্ভব। কোটা আন্দোলনকে কেন্দ্র হত্যা, গণহত্যা ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এক ছাত্রের পিতা এই আবেদন করেছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইসিটিতে বিচারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। প্রশ্ন উঠছে, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য করা এই আইনে কি শেখ হাসিনার বিচার করা সম্ভব? আইনটিতেই বা কি বলা আছে? 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের ইস্তেহারের একটি বিষয় ছিল মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার। 1973 সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অধীনেই অভিযুক্তদের তদন্ত এবং বিচারের উদ্যোগ নেওয়া হয়। মূলত 1971 সালের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। তবে 2010 সালের আগে এই আইনে কারো বিচার বা সাজা হয়নি। 2009 সালের সংসদ অধিবেশনে যুদ্ধাপরাধীদের বিচার করার বিষয়ে একটি মৌখিক প্রস্তাব পাস হয়। পরবর্তী সময়ে ট্রাইব্যুনালে ব্যক্তি এবং গোষ্ঠীকেও বিচারের আওতায় আনা এবং স্বাধীনভাবে ট্রাইব্যুনালের বিচার কাজ পরিচালনার বিধান যুক্ত করে আইনে কিছু সংশোধনী আনা হয়। এর মাধ্যমে 2010 সালে ট্রাইব্যুনাল আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়। 1973 সালে প্রণীত আইনে 3(1) ধারায় বলা আছে, আইনের 2 নম্বর উপধারায় উল্লিখিত যে কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো সশস্ত্র প্রতিরক্ষা বা সহায়ক বাহিনীর কোনো সদস্যের জাতীয়তা যাই হোক না কেন, তা যদি এই আইন প্রবর্তনের আগে বা পরে বাংলাদেশ ভূখণ্ডে সংঘটিত হয়, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচারের এবং শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে।
অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ, শান্তি বিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ, জেনেভা কনভেনশন বিরোধী কার্যসহ আন্তর্জাতিক আইন অনুসারে যে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি বা দল, সেনাবাহিনী কিংবা তাদের সহযোগী সশস্ত্র বাহিনী বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে। এই আইনের অধীনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করা সম্ভব বলে জানান বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, 1973-এর যে আইনটা আছে ওখানে ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটির সংজ্ঞা অনুসারে এটি অফেন্স হিসেবে আসে। অন্যগুলোর মধ্যে না, অর্থাৎ আইনের 3 নম্বর ধারায় 2-এর ক উপধারায় উল্লেখিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আনা যেতে পারে। এই ধারা অনুযায়ী হত্যা, নির্মূল, দাসত্ব, নির্বাসন, কারাবরণ, অপহরণ, বন্দীকরণ, নির্যাতন, ধর্ষণ বা কোনো বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অন্যান্য অমানবিক কাজ বা রাজনৈতিক, জাতিগত বা ধর্মীয় ভিত্তিতে নিপীড়নের মতো ক্ষেত্রগুলোতে এই ট্রাইব্যুনালে বিচার করা যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন রানা দাশগুপ্ত, তবে গত 13ই আগস্ট তিনি পদত্যাগ করেছেন। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক। রানা দাশগুপ্ত বলেন, এই আইনের একটা লম্বা প্রেক্ষাপট আছে। এটা কারা হয়েছিল 1971 সালে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। সেখানে যারা যুদ্ধাপরাধ করেছেন তাদের বিচার করার জন্য এই আইনটি করা হয়। ফলে এখন যে প্রেক্ষাপট বিচারের কথা বলা হচ্ছে তা প্রযোজ্য হয় না বলেই তিনি মনে করেন। তবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ মনে করেন, আইনে শেখ হাসিনা সহ অন্যদের বিচার কোনো বাধা নেই। যে আইন এর আগে সরকার সংশোধন করেছিল সেখানে আইন যেভাবে আছে সেই বিবেচনায় ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড এসব বিষয়ে সেখানে বিচার করার সুযোগ আছে। এছাড়াও ট্রাইব্যুনালের ক্ষমতা এবং কোন কোন অপরাধে বিচার করা যাবে তা সুনির্দিষ্টভাবে আইনে বলা এবং ব্যাখ্যা দেয়া আছে বলে মন্তব্য করেন এই আইনজীবী। সেক্ষেত্রে এ নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই বলেই মত তার। গত 5ই আগস্ট সাভারে গুলিবিদ্ধ নবম শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়াম চিকিৎসাধীন অবস্থায় 2 দিন পর অর্থাৎ 7ই আগস্ট মৃত্যুবরণ করেন। তারই পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা করা হয়। সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী M.H. তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এক সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। মিরপুরে কলেজ শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে হত্যার অভিযোগে একই দিনে সাবেক প্রধানমন্ত্রী সহ 24 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়াও রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় শাহাবুদ্দিন নামে এক অটোরিকশা চালককে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে মামলা দায়েরের খবর আসে গণমাধ্যমে। ইতিহাস বড় নির্মম, ক্ষমতা চিরস্থায়ী নয়, শেখ হাসিনাকে ফখরুল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইতিহাস বড় নির্মম, আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। আল্লাহ তাআলা চোখের সামনে দেখিয়ে দিলেন ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। মির্জা ফখরুল বলেন, খুনি শেখ হাসিনা 15 বছর ধরে আমাদের নেতাকর্মীদের উপর স্টিম রোলার চালিয়েছে, ভিন্ন ধর্মাবলম্বীদের অমানবিক নির্যাতন করেছে, আমাদের 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, শত শত নেতাকর্মীকে গুম করেছে। 24 সালে নির্বাচনের আগে 28,000 নেতাকর্মীকে মাত্র 2 দিনের কারাগারে নিয়েছিল। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এত প্রাণ দিয়েছে বিএনপি নেতাকর্মীরা, যা ইতিহাসে বিরল। অনেক মা তার ছেলে হারিয়েছে, বোন তার ভাই হারিয়েছে। ছাত্র আন্দোলনে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদের কথা তুলে ধরে তিনি বলেন, আবু সাইদ টিউশনি করে লেখাপড়া চালিয়েছে, গরিব ঘরের সন্তান। শেখ হাসিনাকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ইতিহাস বড় নির্মম, আল্লাহ তাআলা বিচার বড় নির্মম। আল্লাহ তাআলা তাদের চোখের সামনে দেখিয়ে দিল ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী। কোরআনের আয়াত তেলাওয়াত করে তিনি বলেন, এই আয়াত অস্বীকার করেছিলেন হাসিনা, সব সীমা লঙ্ঘন করেছিলেন তিনি। অহংকার, কি অহংকার! আল্লাহ কি হুকুম, তাকে পালিয়ে যেতে হলো। একটা আবার নতুন খেলা শুরু হয়েছে, সংখ্যালঘু, কিন্তু এদেশে কেউ সংখ্যালঘু নয়। তারা আবার ষড়যন্ত্র করছে, কিন্তু একটা করে ভারতের সহায়তায় ফিরে আসতে চায়। এদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, 69, 71 দেখেছেন, 24 সালও দেখেছেন যে দেশের জনগণ কিভাবে জ্বলে উঠতে পারে। ভালোই ভালোই আত্মসমর্পণ করেন, যারা বাইরে আছেন ভালো হয়ে যান। বিচারের মুখোমুখি হতে হবে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের কথা তুলে ধরে ফখরুল বলেন, এদের বিচার আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী ট্রাইব্যুনালে করতে হবে। গণহত্যা চালিয়েছেন, লুণ্ঠন করেছেন, নির্যাতন করেছেন, তাদের বিচার করতে হবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসলি সরকারকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। যতদিন তারা গণতন্ত্রের পক্ষে থাকবে, অবশ্যই বর্তমান সরকার নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ক্ষমতা হস্তান্তর করবে। গণপ্রজাতন্ত্রী কর্মকর্তা হয়ে যারা স্বৈরাচার সরকারের দোসর হয়ে কাজ করেছিলেন তাদের বের করতে হবে। যারা চিহ্নিত সন্ত্রাসী সরকারের হয়ে কাজ করেছেন তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। যারা চিহ্নিত সন্ত্রাসী সরকারের হয়ে কাজ করেছেন তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।